এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, টানা 9 ঘন্টা অভিযান চালিয়ে মধুপুর থানাধীন 30 কার্ড এলাকার চিন্তাহরণ নম বাড়ি থেকে ঘরের দরজা ভেঙে নগদ 33,62,500 ভারতীয় টাকা উদ্ধার করেন। সঙ্গে তাদের ঘর থেকে 125 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে। মধুপুর থানার পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে বিএসএফ এর যৌথ উদ্যোগে প্রায় 235 জন জওয়ানকে নিয়ে শুক্রবার বিকেল 4টে থেকে আরম্ভ করে পর্যন্ত মধুপুর 30 কার্ড এলাকার চিন্তাহরণ নম বাড়িতে অভিযান সংগঠিত করে। এদিকে উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। জানা যায়, প্রথম দিকে অভিযান সংগঠিত করার সময় জওয়ানরা তখন চিন্তাহরণ নম বাড়ি ছেড়ে সবাই পালিয়ে যায়। একমাত্র চিন্তাহরণ নম ছেলের এক পুত্রবধূ বাড়িতে ছিল। ওই সময় সেই গৃহবধূর কাছে পুলিশের টের পেয়ে সমস্ত ঘরের চাবিগুলি দিয়ে অন্যরা পালিয়ে যায়। দীর্ঘক্ষণ জওয়ানরা প্রচেষ্টা চালিয়ে সেই মহিলার কাছ থেকে চাবিগুলি উদ্ধার করতে পারেনি। মহিলা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখেছিল। পরে একটার সময় চাপ দিতে শুরু করলে দরজা খুলে অন্যান্য ঘরের চাবিগুলি দিতে বাধ্য হয় সেই গৃহবধূ। জওয়ানরা ঘরে প্রবেশ করে আলমারি, শোকেস, খাট সহ সবগুলি তল্লাশি চালিয়ে তছনছ করে ফেলে। একটা সময় ঘরের মধ্যে সেই আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে অন্য একটি ঘরে গিয়ে সেখান থেকে একটি আলমারি ভেঙে নগদ 33,62,500 টাকা উদ্ধার করে এবং অন্য একটি ঘর থেকে 51 কেজি 125 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে। তবে ওই সময় বাড়িতে কেউ ছিল না বলে বাড়ির এক গৃহবধূ এবং তার এক বাচ্চাকে নিয়ে আসে এনসিবি পুলিশ রাত 1টা নাগাদ। পরে মধুপুর থানার পুলিশের হাতে সেই মহিলা এবং বাচ্চাকে তুলে দেয়। অন্যদিকে শনিবার 10টা নাগাদ মধুপুর থানায় ছুটে আসে এনসিবি এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকেরা। সেখানে এসে সমস্ত টাকাগুলো গুনে হিসেব নিকেশ শেষ করে। আর অন্যদিকে পালিয়ে যাওয়া চিন্তাহরণ নম এনসিবি এবং বিএসএফ এর হাতে আত্মসমর্পণ করে। এদিকে জানা যায়, সেই গাঁজাগুলির প্রকৃত মালিক চিন্তাহরণ নমর বড় ছেলে প্রসেনজিৎ নম। তার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে এনসিবি পুলিশ। পরবর্তী সময় মধুপুর থানার পুলিশের হাতে সেই মামলা হস্তান্তর করে দেয়। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি করে প্রসেনজিৎ নম বাড়িতে এতগুলি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, কত বড় গাঁজা ব্যবসায়ী, তা এখন গোটা এলাকার মধ্যে আলোচ্য বিষয়। সূত্রের খবর, প্রায় 1 কেজির অধিক স্বর্ণ তাদের বাড়িতে কেউ উদ্ধার করেছিল, যদিও সেই স্বর্ণগুলোর বৈধ কাগজপত্র থাকাতে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে এনসিপি এবং বিএসএফ প্রসেনজিৎ নমর সাথে যার যার যোগাযোগ রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। আমাদের স্টাফ এবং এনসিপি একটা ধনচুরিতে সাউথ মধুপুর 30 কার্ড একটা রেড করেছে কম্বাইনলি। বিএসএফও ছিল এখানে সঙ্গে। রেড করার পর একটা বাড়ি থেকে কিছু ক্যাশ এবং গাঁজা উদ্ধার করেছে। নগদ করেছে 33,62,500 টাকা। সঙ্গে গাঁজা ছিল 51 কেজি 125 গ্রাম। এই ঘটনায় আটক করা গেছে? হ্যাঁ, একজনকে আটক করা হয়েছে। ওনার নাম হলো চিন্তাহরণ নম। ওনার বাড়ি থেকেই পাওয়া গেছে। সেখানে একজন মহিলাকে আনা হয়েছে দেখলাম। ওই বাড়িতে মহিলা ছিল, একজন যার জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। মূল অভিযুক্ত কি চিন্তাহরণ নম নাকি ওনার ছেলে? চিন্তাহরণ নম এবং সাসপেক্টেড ওনার ছেলে একজন আছে, প্রসেনজিৎ নম। পুলিশকে ফোন করি, ফোন করি পুলিশকে ফোন করি, ফোন করি, পুলিশে দেখবে, পুলিশে করবে। ওষুধ এনে দেবে। আরে
দরজা আটকাও, দরজা আটকাও, দরজা আটকালাম না, সব কাজ ভেঙে দিয়ে যায়, সব কাজ ভাঙো নি, এটা ওই দরজাটা আটকা, ওই দরজাটা আটকা, ওই দরজাটা, ওই দরজাটা আটকা। আমার ফোনটা নিয়ে দাও, সর আটকা দে, ওই দরজাটা আসবে নি। ফোনটা দাও, সর সর। এই ফোনটা দে, ওর ফোনটা দে, বাবার ফোনটা দে। ঘরে বসে ফোন করবি। ফোন করেছি। ওরা ঘরে এসে দাঁড়িয়েছে জমা করতে রে। সরো। পালা রে, সরো বাচ্চারা। কাজ হয়ে যেতে গেলে ওদিকে যাও, ওইদিকে যাও। ওই ঘরে যাচ্ছি। আরে ছাড়ো না। ওরা আসুক, ওরা নিয়ে যাবে। ওরা নিয়ে যাবে, ওরা ফোন করে না। ও, ঘরে বসে সময় আছে। ও, বাবা রে, বাবা রে। কোথায় রাখছি? ওরে বাচ্চা দিদা। হ্যাঁ, দেখো ইয়েটা দেখো, জানি না, কাচের মধ্যে রয়েছে কোন, এদিকে আসো। জানি না। ওরা মাথায় লাগছে ইটটা জানো, যদি আমি না ধরতাম। আরে বাবা রে, ওই ফোন করেছি, ঘর থেকে আর বেরোবি না, ওরা আসুক, দেখুক, সব দেখো, আর একটু কিছু লাগা। কিছু লাগানো দরকার নাই। কমলাসাগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী, উত্তেজনা সীমান্ত জুড়ে। দিন দিন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বেড়ে চলেছে পাচারকারীদের দৌরাত্ম্য। গরু, মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ সামগ্রী পাচারকে কেন্দ্র করে সীমান্তের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের প্রতিনিয়ত চরম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বহু সময় দেখা যায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশি পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে, আবার ভারতীয় পাচারকারীরাও সীমান্ত ব্যবহার করে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ছে। বিএসএফ সূত্রে খবর, পাচারকারীদের দৌরাত্ম্য রুখতে প্রায়ই ধাওয়া ও অভিযানের ঘটনা ঘটে সীমান্ত এলাকায়। অনেক সময় বিএসএফ জওয়ানরা জীবন বিপন্ন করে সীমান্তে 0 পয়েন্ট পর্যন্ত গিয়ে পাচারকারীদের তাড়া করেন, কিন্তু পাচার চক্র এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা নিজেদের কার্যকলাপ বন্ধ করছে না। এমনই এক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে সিপাহীজলা জেলার কমলাসাগর পাথারিয়াদার সীমান্ত এলাকায়। জানা গেছে, সীমান্তে 0 পয়েন্টে সন্দেহজনকভাবে একদল পাচারকারীকে দেখতে পেয়ে বিএসএফ জওয়ানরা তাদের থামানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশি পাচারকারী গুরুতরভাবে জখম হন। পরবর্তীতে আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর বিএসএফ এবং স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। সীমান্তে পুনরায় যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে সীমান্তে ক্রমবর্ধমান পাচার চক্র এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই পাচার চক্র সক্রিয় থাকলেও কড়া নজরদারির পরও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, ফলে প্রায়শই প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা সামনে আসছে। আজকে একটু আগে 11:50 দিকে বিএসএফ এর থেকে একজন বডি লয়ে হয়েছিল, গুলি করা হয়েছে তাইনেরে আননোন। তো 11:50 দিকে নিয়ে আসা হয়েছে, কমলাসাগর এরিয়া থেকে নিয়ে আসা হয়েছে। না, কোনো নাম পাওয়া গেছে। এমনি গুলি করা হয়েছিল, যে দুরা তারা হয়েছে, যে গুলি করার পরে এখানে লয়ে আসছে, আমাদের এখানে আমরা ব্রডগেট করছি। পুলিশ আছে। কতটা নির্লজ্জ হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহা? বিজেপি জোট সরকারের 8 বছর পর এসে তিনি হাসি মাখা মুখে সাংবাদিকদের বলছেন, এই 8 বছরের সর্বসাকুল্যে চাকরি দিয়েছে মোট 20,000। हमारे गवर्नमेंट आने के बाद 20,000 के ऊपर हम लोग ऑलरेडी ये ऑफर और नौकरी दिए हैं। ভাবুন একবার, 8 বছরের শাসনে মাত্র 20,000 চাকরি। অথচ 2018 এর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 সরকারি চাকরি দেবে বলে। শুনুন। हमने ये वादा करता हूँ कि बीजेपी का सरकार आएगा, पहला साल में ही हम त्रिपुरा का 50,000 युवतियों को हम सरकारी नौकरी देगा। ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ। बीजेपी आएगी और 1 साल के अंदर ये सारी 60,000 नौकरियां हम दे देंगे। অর্থাৎ সাধারণ মানুষের সামনে স্বপ্ন বিক্রি করা হয়েছিল বছরে 50,000 সরকারি চাকরির। সেই হিসেবে এই 8 বছরে তো ন্যূনতম 4 লক্ষ সরকারি চাকরি হওয়ার কথা। আর আজ বলছেন 20,000 চাকরি দিয়েছেন, তাও আবার হাসি মাখা মুখে। সত্যি বিজেপি হলে এতটা নির্লজ্জ হতে হয়।
বাম আমলে বছরে গড়ে 4,500 চাকরি হতো। সেই হিসেবে আজ সিঙ্গল ইঞ্জিনের বাম সরকার থাকলে এই 8 বছরে ন্যূনতম 35 থেকে 40,000 সরকারি চাকরি হতো। উল্টো বিজেপির এই 8 বছরে যে 20,000 চাকরি পেয়েছেন তাদের মিলবে না পেনশন, কারণ 2018তে বিজেপি সরকার এসেই পেনশন তুলে দিয়েছে। মানে এই 8 বছরে যারা চাকরি পেয়েছেন তাদের নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই। সিঙ্গল ইঞ্জিনের বাম আমলে বছরে গড়ে 2 বার ডিএ দেওয়া হতো। বিজেপির 8 বছরে যেখানে মোট 7 বার ডিএ পেয়েছে কর্মচারীরা, সিঙ্গল ইঞ্জিনের বাম সরকার থাকলে ন্যূনতম 16 বার ডিএ পেত কর্মচারীরা। নিশ্চিত ছিল পেনশন, নিশ্চিত ছিল ডাই এন্ড হারনেসের চাকরিও। আজ সেই নিশ্চয়তা নেই, আছে শুধু প্রতিশ্রুতির পাহাড় আর বাস্তবের শূন্যতা। ভাবুন, ভাবুন, ভাবতে শিখুন। কারা আপনাদেরকে ঠকাচ্ছে? স্বপ্ন দেখিয়ে কে আপনার ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে? প্রতিশ্রুতির নামে কে মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে? এর জবাব দিতে প্রস্তুতি নিন। চুপ থাকলে চলবে না, আওয়াজ তুলুন। বিজেপি তারাও, ত্রিপুরা বাংলা। দেখুন ত্রিপুরাবাসী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির বক্তব্যের সাথে বাস্তবিকতার ফারাকটা কিন্তু দারুণ। বোধহয় গ্রাউন্ড রিপোর্ট কালেকশন না করেই স্পিচ রেডি হয়ে যায়। কেন বলছি? জিবিপি হসপিটাল মানে গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল, আর এই হসপিটালের ট্রমা সেন্টারে বৃষ্টির জল পড়ছে। স্বাস্থ্যের বিষয়ে উন্নয়ন যদি বলি, আমরা আমাদের সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন করছি, স্বাস্থ্যের বিষয়ে উন্নয়ন যদি বলি, আমরা আমাদের সরকার আসার পর যেভাবে আমরা উন্নয়ন করছি, একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে উনি স্পিচ দেবেন, রাজ্যের উন্নতি তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তার সাথে গ্রাউন্ড রিপোর্টের সামঞ্জস্য থাকাটা কি জরুরি নয়? ওনার কাছে যদি কেউ কোনো স্পিচ রেডি করে দেয়, তাহলে কি উনি তার গ্রাউন্ড রিপোর্টটা পর্যবেক্ষণ করে দেখবেন না? না হলে শত উন্নতি তো জলে যাবে। আমাদের এই প্রতিবেদন ব্যক্তিগত কোনো আক্রমণের জন্য নয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে অতি সত্বর জরুরি পদক্ষেপ নিয়ে এই ক্রাইসিসগুলিকে ট্যাকেল করা যায়। গভর্নমেন্ট যদি উন্নতি চায় তাহলে এই পদক্ষেপগুলি নেওয়া একান্ত দরকার। কারণ ট্রমা সেন্টারের মতো চিকিৎসা জগতের একটি সিরিয়াস জায়গায় এভাবে বৃষ্টির জল পড়াটাকে কোনোভাবে মানানো যায় না। এখানে রোগীর ইনফেকশনের যেমন চান্স থাকে, ঠিক তেমনি দামি দামি যন্ত্রপাতি নষ্ট হওয়ারও প্রবণতা দেখা যায়। সর্বোপরি নতুন বিল্ডিং, ঝাঁতকতকে উদ্বোধন, তার সাথে এভাবে বৃষ্টির জলটাকে কি মানানো যায়? সাধারণ জনগণ বিশ্বাস রাখে সরকার এখনো তাদের উন্নতি চায়। তাহলে আমাদের এটাই আশা থাকবে, প্রতিবেদন দেখে সরকার পক্ষ যেন অতি দ্রুত জরুরি পদক্ষেপ। সব থেকে বড় খবর, ডরে ভয়ে একাকার বিজেপি। বাহারি এলাকায় বিজেপি পার্টি অফিস তালা দিয়ে পালাচ্ছে নেতাকর্মীরা। বিজেপি পার্টির অফিস তালা, বিজেপি পার্টি অফিস পাহারাতে কেন্দ্রীয় বাহিনী, বিজেপি পার্টি অফিস সুরক্ষিত রাখছে কেন্দ্রীয় বাহিনী। ভারতীয় জনতা পার্টির 29 কৃষ্ণপুর মন্ডল কার্যালয় তালা মারে, নেই কোনো বিজেপি নেতাকর্মী। পাহাড় থেকে সমতলের দিকে চোখ।